ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতে ৩ নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের কতে বলেছে 7 টাকা 5 পয়সা মানে কত টাকা। তাহলে পয়সাকে 100 দিয়ে ভাগ করলে টাকায় যায়, তা 7টা টাকাতেই আছে, তাহলে 5 পয়সাটাকে টাকায় নিয়ে যাবে, তাই 5কে 100 দিয়ে এইভাবে ভাগ করবে, তাহলে এটা হবে 0.05, তাই জন্য 7.05 টাকা। খ বলেছে 5-এর 1000 ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। একটা হবে দশমিক, তিনটে শূন্য, তিনটে সংখ্যা চাই, একটা সংখ্যা আছে তাই 5-এর বাঁদিকে দুটো শূন্য লিখে এই 3টে করে নিলাম, তার বাঁদিকে এই একটা দশমিক হয়ে বসে গেল, তাই 0.005। গতে বলেছে 300 যোগ 10 যোগ 8 যোগ 5-এর 1000 অঙ্কটি স্থানীয় মানটিকে অঙ্কে লেখো। তাহলে 300 যোগ 10 যোগ 8 মানে 318, আর 5-এর 1000 মানে 0.005, তাহলে 318.005। ঘ একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যে সকল সরলরেখা আঁকা হয় তারা সমবিন্দু সরলরেখা। উঙ তিনটি সমান্তরাল সরলরেখা পরস্পরকে কয়টি বিন্দুতে ছেদ করতে পারে? সমান্তরাল সরলরেখা কখনো পরস্পরকে ছেদ করে না, তাই ছেদ করবে না। চয় দিয়েছে স্কেলের সাহায্যে 9.5 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ অঙ্কন করো এবং তার নামকরণ করো। 9.5, তাহলে স্কেলের এটা হচ্ছে 9, আর এখানে এই যে 5 লেখা আছে, এই যে 9-এর পরে এই যে 5 লেখা আছে, এই পর্যন্ত করব, মানে একদম 0 থেকে এখানে আমরা দাগটা টানবো। তো এখানে জায়গা আছে, এখানে করে দেখিয়ে দিচ্ছি, আর নাম দিয়ে দেবো একটা। তাহলে একদম 0 থেকে ধরবে, এই যে 0 থেকে ধরবে, 0তে একটা পয়েন্ট দেবে, আর 9.5 এই 9, তারপরে যে 5 সেইখানে একটা পয়েন্ট দেবে, তাহলে লিখে দিলে এবি, আর এখানে লিখবে 9.5 সেমি। ছয়তে বলেছে এই যে এখানে বি কোণ এবিসি, এই বি কোণের মান কত? 180 ডিগ্রি। বর্গিঞ্জা যখন ঘড়িতে 3টে বাজে ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ হয়? 90 ডিগ্রি। জ একটি ঘনবস্তুতে 3টি মাত্রা আছে। ইঙ্গ লুডোর ছক্কার আকৃতি ঘনক। 2-এর কতে বলেছে 10 জন শ্রমিক একটি কাজ 30 দিনে করে, 20 দিনে কাজটা শেষ করতে কতজন শ্রমিক লাগবে? তাহলে দিন সংখ্যা এবং জন সংখ্যা করে ছক করে নেবে, জন আর দিন সংখ্যা হয় ব্যস্ত সম্পর্ক। তাহলে এইভাবে লিখবে দিন সংখ্যা আর জন সংখ্যা, 30 দিনে করছে 10 জন, 20 দিনে করবে কতজন? দিন সংখ্যা জন সংখ্যা ব্যস্ত সম্পর্ক। লিখবে যে যে কাজ 30 দিনে, মানে কাজের পরিমাণটা 1 আছে, 10 জন একদিনে করবে 30 গুণ 10 জন, 20 দিনে করবে 20 জন। তাহলে কাটাকুটি করলে 15 জন শ্রমিক লাগবে। তাহলে উত্তর লিখবে 15 জন শ্রমিক লাগবে। খতে বলেছে তুমি ফুলের দোকানে 10 টাকা 50 পয়সা, মিষ্টির দোকানে 50 টাকা 50, আর বইয়ের দোকানে 20 টাকা দিলে এখনো তোমার কাছে 75 পয়সা আছে, প্রথমে তোমার কাছে কত টাকা ছিল? তো প্রথমে আমার কাছে টাকা ছিল বলে এইভাবে সাজিয়ে নেবে 10.50, 5.50, 20.00, আর যেহেতু 75টা পয়সা তাই 0.75 টাকা। এবার যোগ করলে হবে 81 টাকা 75 পয়সা আমার কাছে প্রথমে ছিল। গয়ে দিয়েছে 4.078কে অপ্রকৃত আর মিশ্র ভগ্নাংশে পরিণত করো। তো অপ্রকৃত মানে লব বড় হর ছোট, তো 4078/1000 হবে, আর মিশ্র করলে 4 পূর্ণ 78 এর 1000। ঘতে বলেছে 201.201, 200.001, 202.003কে ছোট থেকে বড় হিসাবে সাজাও। তো দশমিকের বাঁদিকের যে সংখ্যা সেগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। তো এখানে দেখো 201, 200, 202, তো আমার এগুলো আর এগুলো এই বাঁদিকের মানে সংখ্যাগুলো দেখে আমরা ছোট থেকে বড় সাজিয়ে এইভাবে নিতে পারি। তাহলে 200.001 সবার ছোট, তার থেকে বড় 201.201, আর সবার বড় 202.003।
উমতে বলেছে একটা বৃত্ত অঙ্কন করে জ্যা এবং ব্যাসার্ধ চিহ্নিত করো। বৃত্তটার কোনো ব্যাসার্ধ বলে দেয়নি, তো যে কোনো মাপের বৃত্ত তুমি এঁকে নেবে, নিয়ে শুধু জ্যা আর ব্যাসার্ধ দেখাবে। জ্যা এখানে এইভাবে, এইটা হচ্ছে জ্যা সিডি, আর ব্যাসার্ধ হচ্ছে কেন্দ্র থেকে পরিধি সংযোজক রেখা ও এ বা ওবি। তাহলে শুধু এই দুটো পয়েন্ট লিখে দেবে, জ্যা লিখবে সিডি আর ব্যাসার্ধ ও এ বা ওবি। চারে বলেছে সমকেন্দ্রিক বৃত্ত কাকে বলে, চিত্র এঁকে দেখাও। সমকেন্দ্রিক বৃত্ত আর এক কেন্দ্রীয় বৃত্ত একই, সমমানে সমান, যে মানে একাধিক বৃত্ত যাদের কেন্দ্র সমান, তো এক কেন্দ্রীয় বৃত্ত বলা হয়। আর সমকেন্দ্রীয় বৃত্ত একই, যদি দুই বা ততোধিক বৃত্তের কেন্দ্র একই হয় তবে ওই বৃত্তগুলিকে এক কেন্দ্রীয় বৃত্ত বলা হয়ে থাকে। কেন্দ্রটা এক, ব্যাসার্ধটা আলাদা রাখবে। তো প্রথমে এই একটা বৃত্ত আঁকলে কেন্দ্রটাকে এক রেখে আবার একটু ব্যাসার্ধটা বাড়িয়ে দেবে, দিয়ে আবার আরেকটা বৃত্ত আঁকবে। এবারে কেন্দ্রের নাম দিলে, এটার নাম দিলে ধরো ও এ, এবারে এগুলো জুড়ে দেবে। ও এ, ও এ, এটা হলো এ, আর এখানে দিলে ও বি। তাহলে ও এ ব্যাসার্ধ বিশিষ্ট এবং ও বি ব্যাসার্ধ বিশিষ্ট, এরা হলো সমকেন্দ্রিক বৃত্ত। কাদের? কারণ এদের একটাই কেন্দ্র, সেটা হলো ও। ছয়তে বলেছে একটা ত্রিভুজের একটি কোণের মান 120 ডিগ্রি হলে বাকি দুটো কোণের সমষ্টি কত। এখন ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তো সেখান থেকে যদি আমরা এই 120 ডিগ্রি মাইনাস করি, বাকি দুটোর কোণের সমষ্টি আমরা পেয়ে যাব। তাহলে ত্রিভুজের একটি কোণের মান 120 হলে বাকি দুটো কোণের সমষ্টি হবে 180 মাইনাস 120, 60 ডিগ্রি। আর ত্রিভুজটি যেহেতু একটি কোণ 120 ডিগ্রি, তাই ত্রিভুজটি হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। বর্গিনজাতে বলেছে সমকোণী চৌপল কাকে বলে, একটি উদাহরণ দাও। সমকোণী চৌপল, সমকোণী চৌপলের আরেকটা নাম হচ্ছে আয়তঘন। লিখবে 6টি আয়তকার তলবেষ্টিত যে সকল ঘনবস্তুর বিপরীত তলগুলো সমান ও সমান্তরাল আর সন্নিহিত তলগুলি সমকৌণিকভাবে অবস্থান করে তাদের আয়তঘন বা সমকোণী চৌপল বলে। বাক্স, বই, ইট ইত্যাদি। বর্গিনজাতে এই ঝতে বলেছে একটি চতুস্তলকের মোট কয়টি তল, তলদেশ কয়টি, চতুস্তলক। চারটি ত্রিভুজাকৃতি সমতল বেষ্টিত ঘনবস্তুকে বলা হয় চতুস্তলক। চারটি ত্রিভুজাকৃতি সমতল বেষ্টিত ঘনবস্তুকে বলা হয় চতুস্তলক। তাহলে দেখো এর তল হচ্ছে, চতুস্তলকের তল হলো চারটি তল থাকবে, তাহলে এখানে লিখবো তল হলো চারটি। তলদেশ, তলদেশ কয়টি, আচ্ছা পার্শ্বতল কয়টি, পার্শ্বতল হচ্ছে 6টি প্রান্তিকে 4টে প্রান্ত বিন্দু। পার্শ্বতল 1 2 3, 3টি। তলদেশ একটি, এর ভূমির আকার হলো ত্রিভুজাকার। উমতে বলেছে 1 ডজন ডিমের দাম, 1 ডজন মানে 12টা, 12টা ডিমের দাম 48 টাকা হলে 19টা ডিমের দাম কত হবে। তাহলে ডিমের সংখ্যার দাম বলে ছক করে নেবে। 1 ডজন মানে 12টা, 12টা ডিমের দাম 48 টাকা, তাহলে 19টা ডিমের দাম কত। ডিমের সংখ্যার দাম সরল সম্পর্ক, তাহলে 12টা ডিমের দাম 48 টাকা হলে একটা ডিমের দাম 48/12, আর 19টা হবে 48 গুণ 19/12। 48কে 12 দিয়ে কাটলে 4, 19 4 76 টাকা, তাহলে 19টা ডিমের দাম হবে 76 টাকা। 3-এ আসি, 3-এর কতে বলেছে একটা পুতুল তৈরি কারখানায় 1 ডজন পুতুল তৈরি করতে 4 জন লোকের 12 দিন সময় লাগতো। বেশি উৎপাদনের জন্য আরো 2 জন লোককে কাজে নিয়োগ করা হলো। তাহলে 4 জন লোকের লাগতো 12 দিন, আরো 2 জন লোক এসেছে, মানে এখন লোক সংখ্যা 4 যোগ 2 6 জন হলে 1 ডজন পুতুল করতে কত সময় লাগবে, আর আগের থেকে সময় কত কম লাগবে। তাহলে জন সংখ্যা দিন সংখ্যা করে ছক করবে। 4 জন লোকের 12 দিন, আরো 2 জন এসেছে, তাহলে 4 যোগ 2 6 জন, কতদিন লাগবে। জন সংখ্যা দিন সংখ্যা ব্যস্ত, তাহলে 1 ডজনই পুতুল তৈরি হচ্ছে, তাহলে 4 জন লোকের 12 দিন লাগলে 1 জন লোকের লাগবে 12 গুণ 4 দিন, আর 6 জন লোকের লাগবে 12 গুণ 4/6। তাহলে এখানে যদি আমরা কাটাকুটি করে নিই, তাহলে 6
2, তাহলে হচ্ছে 8 দিন। তাহলে 6 জন লোকের লাগবে 8 দিন। তাহলে এবার বলেছে যে 1 ডজন করতে কতদিন সময় লাগবে? 8 দিন লাগবে। আগে থেকে কত কম সময় লাগবে? আগে 12 লাগছিল, অতএব এখন সময় কম লাগবে সমান 12 বিয়োগ 8, 4 দিন। তাহলে মোট 8 দিন লাগছে, তাহলে আগে থেকে এখন সময় কম লাগছে 4 দিন। ক্ষয়তে বলেছে 4টি পাম্প মেশিন 200 দিনে 28,000 লিটার জল তুলতে পারে। 20টা পাম্প মেশিন 125 দিনে কত লিটার জল তুলবে? তাহলে পাম্প মেশিনের সংখ্যাটি, দিন সংখ্যা, জলের পরিমাণ। 14টা পাম্প মেশিন 200 দিনে 28,000 লিটার জল তোলে। 20টা পাম্প মেশিন 125 দিনে কত লিটার জল তুলবে? পাম্প মেশিনের সংখ্যা, জলের পরিমাণ সরল সম্পর্ক, দিন সংখ্যা, জলের পরিমাণ সরল সম্পর্ক। তাহলে 14টা মেশিন 200 দিনে জল তোলে 28,000 লিটার। একটা মেশিন 200 দিনে তুলবে 28,000 বাই 14, আর একটা মেশিন 200 দিনে যতটা জল তুলবে, একদিনে কম জল তুলবে, তাই 28,000 বাই 14 গুণ 200। আবার একটা মেশিন একদিনে এতটা জল তুললে 20টা মেশিন একদিনে তুলবে 28,000 গুণ 20 বাই 14 গুণ 200। আবার 20টা মেশিন একদিনে যদি এতটা জল তোলে 125 দিনে হবে 28,000 গুণ 20 গুণ 125 বাই 14 গুণ 200। তো কাটাকুটি করলে হবে 25,000 লিটার। কিভাবে কাটলো? 28,000-এ 3টে শূন্য, 2টো শূন্য কেটে দেবে, 200 2টো শূন্য কেটে দেবে। তাহলে 280-কে 2 দিয়ে কাটলে হবে 14 দিয়ে 2 দিয়ে 280-কে কেটে 20, আর 20-কে 2 দিয়ে কেটে 10। তাহলে 125 গুণ 20 গুণ 10 মানে 25,000 লিটার জল তুলবে। গতে বলেছে একটা বৃত্তাকার, দুটো বৃত্তাকার মাঠের প্রথমটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 1.5 মিটার মানে 1.5, আর দ্বিতীয়টির ব্যাস বলেছে কিন্তু দৈর্ঘ্য 2 মিটার। দুটো মাঠের ধার বরাবর বেড়া দিলে কোন বেড়ার দৈর্ঘ্য বেশি হবে? তাহলে আমার বৃত্তের পরিধি বার করতে হবে, যেহেতু বৃত্তাকার মাঠ বলেছে। তাহলে বৃত্তের পরিধির মানে সূত্র হচ্ছে 2 পাই আর, স্মল আর। স্মল আর মানে ব্যাসার্ধের দৈর্ঘ্য। তাহলে পাই মানে 22/7। তাহলে এটা হচ্ছে বৃত্তের পরিধির সূত্র। তাহলে প্রথম মাঠের ব্যাসার্ধ 1.5, তাহলে পরিধি 2 পাই আর। এই আর মানে হচ্ছে এই ব্যাসার্ধ, এইখানে আরটা ওই জন্য লিখেছি। তাহলে পাই মানে 22/7, তাহলে 2 গুণ 22/7 গুণ 1.5। তাহলে 1.5-কে লিখলাম 15-10 করে। তাহলে 2 গুণ 22/7 গুণ 15-10 কাটাকুটি করলে হচ্ছে 66.7 মিটার হচ্ছে প্রথম মাঠের পরিধি। মানে প্রথম মাঠটাকে বেড়া দিতে গেলে 66.7 মিটার বেড়া দিতে হবে। দ্বিতীয় মাঠের ব্যাস বলেছে, বৃত্ত আমরা সবসময় ব্যাসার্ধ ধরে করি, তাহলে ব্যাসার্ধ বার করে নেব। ব্যাসকে 2 দিয়ে ভাগ করে 2/2 মানে 1 মিটার। এটাই হচ্ছে দ্বিতীয় মাঠের স্মল আর এর পরিমাণ। তাহলে পরিধি এখান থেকে বার করে নিচ্ছি 44/7 মিটার। তাহলে দ্বিতীয় মাঠটাকে যদি আমি বেড়া দিয়ে ঘিরতে চাই, তাহলে আমাকে 44/7 মিটার বেড়া দিতে হবে। তাহলে কোন মাঠটা বেশি বেড়া দিতে হচ্ছে? প্রথম মাঠে। কতটা বেশি যদি জানতে চাই, এখানে শুধু বলেছে যে কোন মাঠে বেড়ার দৈর্ঘ্য বেশি হবে। প্রথম মাঠের হবে অবশ্যই, যেহেতু হরগুলো এক, লবটা এর বড়, তো প্রথম মাঠের বেড়া দিতে বেশি বেড়া দিতে হবে। এবার যদি দেয় এর সাথে যে কতটা বেশি দিতে হবে, তখন বিয়োগ করে দেবে এইভাবে, 66/7 বিয়োগ 44/7, তো 22/7 মিটার বেশি বেড়া প্রথম মাঠে দিতে হবে, মানে 3 পূর্ণ 1/7 মিটার। এটা করতে বলেনি, তো এটা দেখিয়ে দিলাম। শুধু কোন মাঠের বেড়ার দৈর্ঘ্য বেশি হবে বলতে বলেছে। তো এখানে লিখে দেবে যে যেহেতু 66/7 গ্রেটার দেন হচ্ছে 44/7, তাই প্রথম মাঠের বেড়ার দৈর্ঘ্য বেশি হবে। ঘয় বলেছে রবি 50 মিটার 30 সেন্টিমিটার লম্বা ফিতে থেকে দুটো টুকরো কেটেছে। দুটোর দৈর্ঘ্য একটার হচ্ছে 10.20 মিটার, আর একটা বলেছে 1130 সেন্টিমিটার। তো 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে 1130-কে যদি আমি 100 দিয়ে ভাগ করি, তাহলে ওখান থেকে আমি মিটারে যেতে পারবো 11.30 মিটার। তাহলে রবি মোট ফিতে দৈর্ঘ্য কাটলো 10.20 আর 11.30 মিটার। এই যে দেখিয়ে দিয়েছি 1130 সেমি মানে 1130/100 মানে 11.30 মিটার। তাহলে 21.50 মিটার ফিতে কাটলো। এবার ফিতে পড়ে রইল কত? তাহলে আমার মোট দৈর্ঘ্য ছিল 50 মিটার 30 সেমি।
তাহলে 21.50 মিটার মানে 21 মিটার 50 সেন্টিমিটার। 50 থেকে 1 মিটার ধার নিলাম, সে সেন্টিমিটারের ঘরে এসে 100-তে ভেঙে গেল। 100 যোগ 30, 130 থেকে 50 বিয়োগ দিলে হচ্ছে 80, আর 49 থেকে 21 বিয়োগ দিলে হচ্ছে 28 মিটার। এবার আমাকে সেন্টিমিটারে বলেছে যে ফিতেটা পড়ে রইলো তার সেন্টিমিটারে দৈর্ঘ্য কত। তাহলে 28 গুণ 100 যোগ 80, তার মানে 2880 সেমি দৈর্ঘ্যের ফিতে পড়ে রইলো।